নমস্কার, আমি রানা সেনগুপ্ত। আমার ইউটিউব চ্যানেল বেঙ্গল পলিটিক্সে আপনাদের স্বাগত। দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রায় 50 বছরের সাংবাদিকতার অভিজ্ঞতা থেকে একটা জিনিস আমি লক্ষ্য করেছি। ভোটের ফলাফল যে পক্ষের দিকে যায়, সে পক্ষের দিকেই কিন্তু ঢলে পড়ে সুবিধাবাদীরা। এই ঘটনা কিন্তু খুব শিগগিরই হাতে হাতে দেখা গেল। যেমন জানোয়াররা বুঝতে পারে দাবানল লাগার আগে তারা পালাতে শুরু করে দেয়, সেটা কিন্তু এরকমই একটা ব্যাপার কিন্তু দেখতে পাওয়া গেল যে আঁচ করে যেন বিপর্যয়ের আঁচ করে যেন এক বাহুবলী নেতা তৃণমূলের পাশে দাঁড়ালেন না। এই বাহুবলী নেতার নাম হচ্ছে রাজু নস্কর। তিনি এক সময় কলকাতা উত্তর কেন্দ্রে বামেদের হয়ে ভোট করতেন, তারপরে তিনি তৃণমূলের হয়ে ভোট করতেন এবং তার রীতিমতো সুখ্যাতি আছে, কোট আনকোট সুখ্যাতি আছে যে তিনি একজন বাহুবলী নেতা, অর্থাৎ ধমকে চমকে মারধর করে তিনি ভোট আদায় করেন। ভোটের দিন রাজুর বাড়িতে কিন্তু ছুটে গিয়েছিলেন তৃণমূলের 3জন নেতা। একজন তো কুণালবাবু, তিনি রাজুর কাছে প্রথম যান। সেই খবর পেয়ে নাকি মমতার নির্দেশে ছুটে আসেন আরেক নেতা, তার নাম বিধায়ক পরেশ পাল। এবং সর্বশেষে তৃণমূলের আরেক বর্ষীয়ান নেতা, কলকাতা উত্তর কেন্দ্রের সাংসদ এবং দলীয় প্রার্থী এবারের নির্বাচনে সুদীপ বন্দ্যোপাধ্যায়ও এই রাজুর কাছে ছুটে যান। কেন তারা রাজুর কাছে ছুটে গিয়েছিলেন সেটা অবশ্য তারা সংবাদ মাধ্যমের কাছে খোলসা করে বলেননি, বরঞ্চ তারা বলেছেন যে ভোটের দিন আড্ডা হচ্ছিল। যে এতদিন থাকতে ভোটের আগে প্রায় 44 দিন ধরে আমাদের রাজ্যে ভোট হচ্ছে দফায় দফায়, তার মধ্যে কোনোদিনই রাজুর সঙ্গে তারা মিট করলেন না, দেখা করলেন না, আড্ডা মারলেন না। ভোটের দিনই তাদের আড্ডা মারতে ইচ্ছে করলো কেন? কিন্তু এই আড্ডা মেরে বা অনুনয় বিনয় করে কিন্তু সুদীপবাবু সহ 3 নেতা রাজুকে ভোটে নামাতে পারেননি। তার পিছনে হয়তো এই কারণটা হতে পারে যে কয়েকদিন আগে শুভেন্দু অধিকারী এই এলাকায়, এই অঞ্চলে প্রচারে এসে, দলীয় প্রার্থীর হয়ে প্রচারে এসে রাজুকে সাবধান করে দিয়ে গেছিলেন যে তিনি যদি ভোটের দিন উল্টোপাল্টা কিছু করার চেষ্টা করেন তাহলে কিন্তু সে ফল ভালো হবে না। এবং তারপরেই দেখা গেছে যে রাজু কিন্তু কোনো মতেই ভোটের দিন বাড়ির বাইরে বেরোননি। বিজেপির সুকান্ত মজুমদার, যিনি ইতিমধ্যেই এই এক্সিট পোল দেখে অনেক লম্পজম্প করতে শুরু করেছেন, তিনি আচমকাই বলেছেন যে এইবার উত্তরপ্রদেশের মডেলে এনকাউন্টার করা হবে। তো এনকাউন্টার কাদের করা হবে? বিরোধী দলের, মানে যারা বাহুবলী নেতা, যাদেরকে বিজেপি ভয়ে ভয়ে থাকে, তাদের এনকাউন্টার করা হবে, সেটা অবশ্য তিনি পরিষ্কার করে বলেননি। সুকান্তবাবু গতকাল কিন্তু বলে দিয়েছিলেন যে রাজুর পায়ে সুদীপবাবু নাক রগড়ালেও বা তৃণমূলের নেতারা নাক রগড়ালেও রাজু কিছুতেই বাড়ির বাইরে বেরোবে না। তাহলে কি রাজু টের পেয়ে গেছেন, আন্দাজ করে ফেলেছেন যে এবারে ভোটে তৃণমূলের বিপর্যয় আসতে চলেছে? গতকাল এক্সিট পোলে কিন্তু এরকম একটা ইঙ্গিত দেয়া হচ্ছে যে এই রাজ্যে বিজেপির আসন বাড়বে, তৃণমূলের কমবে। মানে তুলনামূলকভাবে একটি হলেও তৃণমূল হারাবে, 2-3টি হলেও বিজেপির বাড়বে। এই অবস্থায় অথবা গোটা দেশের কেন্দ্রে মোদি আবার ফিরে আসছেন। যদিও এই এক্সিট পোলকে অনেক পক্ষই উড়িয়ে দিয়েছেন, প্রায় সমস্ত বিরোধী রাজনৈতিক দলই, মানে বিজেপি বিরোধী রাজনৈতিক দল এটাকে নস্যাৎ করে দিয়ে বলেছেন যে এই ফলাফল তারা বিশ্বাস করেন না, এটা তাদের জব্দ করে দেওয়ার জন্যে বা ভয় পাইয়ে দেওয়ার জন্যে এরকম একটা করা হচ্ছে। সুদীপবাবু এখানে ষষ্ঠবারের জন্য নির্বাচিত হওয়ার মুখে দাঁড়িয়ে আছে। এক্সিট পোলে কিন্তু ইঙ্গিত সুদীপবাবুই এবারের লোকসভা ভোটে এই আসন থেকে জিতছেন। এই আসন কিন্তু বরাবরই বিরোধীদের, মানে কংগ্রেস অথবা তৃণমূল বিরোধীদের কাছে ওয়াটার ডু। তার কারণ হচ্ছে একমাত্র 1952 সালে আরএসপি প্রার্থী হয়ে মেঘনাথ সাহা, পদার্থবিজ্ঞানী মেঘনাথ সাহা নির্বাচিত হয়েছিলেন। আর তারপরে টানা 2004-এ একমাত্র জিতেছিলেন সিপিএম প্রার্থী, তিনি সুধাংশু শীল। তিনি সুব্রত মুখোপাধ্যায় নামে তৃণমূলের আরেক হেভিওয়েট নেতাকে হারিয়েছিলেন এবং সেই ভোটে কিন্তু সুদীপবাবু নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন এবং তৃতীয় স্থান পেয়েছিলেন।
সেবারে হয়তো সুদীপবাবুর সঙ্গে মন কষাকষি হয়েছিল। অন্যথায় 1977-এ জনতা দল জিতেছিল তার আগে 57 থেকে 71 পর্যন্ত জিতেছিলেন কংগ্রেসের অশোক সেন। 80 থেকে 84 ফের অশোক সেন জেতেন। 1989 থেকে 96 দেবীপ্রসাদ পাল, কংগ্রেসের আরেক খ্যাতনামা সাংসদ, তিনি জেতেন। 98 এবং 99 এই 2 বছর জেতেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। 2000 সালে তো তিনি নির্দল হয়ে দাঁড়িয়েছিলেন। 2009 সালে তিনি আবার ফিরে আসেন, ফের সাংসদ হন এবং 2019 পর্যন্ত তিনি এই আসনের নির্বাচিত হয়ে দিল্লি গেছেন। হ্যাঁ, এখানে একটা তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটছে, সেটা হচ্ছে যে 2009 সালে সুদীপবাবুর কাছে হারেন সিপিএম এর মোহাম্মদ সেলিম। বিজেপি এখানে ছিল তৃতীয় স্থানে। তথাগত রায়ের মতো প্রার্থী এই আসনে তৃতীয় স্থান পান। 2014 দেখা গেল বিজেপি দ্বিতীয় স্থানে উঠে এলো, সেবারেও সুদীপবাবু জিতলেন। তবে রাহুল সিনহা দ্বিতীয় হয়েছিলেন সেই ভোটে। 2019-এ ফের হারলেন রাহুল সিনহা, দ্বিতীয় স্থানে থাকলেন এবং সুদীপবাবু আবার সাংসদ হলেন এবং জয়ের ব্যবধান কিন্তু 2014 থেকে 2019-এ অনেক বেশি বাড়ল সুদীপবাবু, প্রায় 50% ভোট পেয়েছিলেন এবং 1% তার জয়ের ব্যবধান বেড়েছিল। বিজেপি কিন্তু ইতিমধ্যে এই কেন্দ্রে ইতিবাচক ফলের আশা করছে। এখানে তৃণমূল ত্যাগী তাপস রায়কে দাঁড় করিয়েছে বিজেপি। এই তাপস রায় তৃণমূলের একজন পোড় খাওয়া নেতা, তিনি ভোট করাতে জানেন। গতকাল অবশ্য সারাদিন ধরে তাকে খুব বিব্রত হতে হয়েছে, সম্ভবত এটি তৃণমূলের কৌশল ছিল। তাকে নানা জায়গায় গো ব্যাক, জয় বাংলা, চোর চোর ইত্যাদি স্লোগান দিয়ে বিব্রত করা, যাতে তিনি অন্যদিকে মন দিতে না পারেন। তবে তার মধ্যেই ঘটে এই রাজুর নস্কর সংক্রান্ত ঘটনাটি, যেটা আমাদের পশ্চিমবঙ্গে অত্যন্ত একটি তাৎপর্যপূর্ণ ঘটনা, বিশেষত এই আসনের জন্যে। যে তাহলে কি সুদীপবাবুর হারের সম্ভাবনা এই আসনে রয়েছে? তবে একটা কথা ঠিক, সুদীপবাবু কিন্তু আদৌ হারের কথা ভাবছেন না। তিনি বারবার প্রত্যেক জায়গাতেই বলেছেন যে ষষ্ঠবারের মতো তিনি সাংসদ হয়ে লোকসভায় যাচ্ছেন। এই রেকর্ড কিন্তু পশ্চিমবঙ্গে হাল আমলে একমাত্র অধীর চৌধুরীর আছে। দেখা যাচ্ছে এক্সিট পোলের যা দাবি, তাতে অধীরবাবুও কিন্তু ষষ্ঠবারের জন্য সাংসদ নির্বাচিত হচ্ছেন। নমস্কার, আমাদের এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন।